নমস্কার। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে খুব কমন একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনেই এখন আম হয়ে থাকে। আম খুব ফ্রিকোয়েন্টলি আমাদের মনে হয়। আম মুখে একটু কিছু ঘা-টা হলে পরেই আমরা ভাবতে থাকি, "কি জানি কোনো খারাপ কিছু হলো না তো? একবার একটু ডাক্তারবাবুকে দেখিয়ে নিই।" এই যে আম আ মনের মধ্যে ঢোকা একটা ঘা হলে দেখিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একদিক দিয়ে আপনাদের সাধুবাদ দেব। কেননা এটা অ্যাওয়ারনেস থেকে আসে। এই অ্যাওয়ারনেসটা আম সমস্ত জায়গাতে এই নিয়ে যে ক্যান্সার নিয়ে আলোচনা হয়, আপনারাও অনেকটা সজাগ হয়েছেন। আগের মতন তো নেই, ঘাটা রয়ে গেছে, রয়ে গেছে, রয়ে গেছে। তারপরে আম এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে আ চিকিৎসা করলেও আমরা পুরোপুরি তার লাভ পাবো না, সেই জায়গাটায় কিন্তু এখন আমরা দাঁড়িয়ে নেই। আজকে আপনারাও কিন্তু অনেক বেশি সজাগ এবং এই ক্যান্সার কিংবা যেকোনো ঘা নিয়ে যেই অল্প বিস্তর হওয়া আরম্ভ করছে, আপনারা কিন্তু ডাক্তারবাবুদের দেখাচ্ছেন। তো আজকে ধরুন মুখে ঘাটা ক্যান্সার সত্যি, সত্যিই দেখা গেল, ধরা পড়ল যে ওটা ক্যান্সার। তো তাহলে প্রশ্ন আসতেই পারে যে আজকে মুখের ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিটমেন্টটা কি হয়? আজকের আলোচনা কিন্তু সেটা নিয়ে। দেখুন, মুখের ক্যান্সার যেটাকে আমরা বলে থাকি ওরাল ক্যাভিটির ক্যান্সার, ওরাল ক্যান্সার। তো এইটার ১ম কথা আমাদের বুঝতে হবে সেটার কারণটা কি? আম সেটার ১ম কারণ, সবচেয়ে আ কমন যে কারণ সেটা কিন্তু দাঁত। আজকে দাঁত থেকে দুরকমভাবে হয়। এক হচ্ছে হলো, ধরুন অরিজিনাল দাঁতটা আছে, কিন্তু কোনো একটা দাঁত এতদিন, এত বছর ব্যবহারের জন্যে কোনো একটা জায়গায় ক্ষয় পেয়ে, পেয়ে খুব শার্প, তীক্ষ্ণ হয়ে গেছে। কিংবা আম দাঁতের একটা দিক ভেঙে গেছে, ভেঙে যাওয়ার জন্যে ওই একটা তীক্ষ্ণ হয়ে গেছে। এবং এই তীক্ষ্ণ হওয়া যে জায়গাটা, সেটা বারবার মুখমণ্ডলের ভেতরে যেকোনো জায়গায়, তার কাছের যে জায়গাটা, সেটাতে বারবার ঘষা দিচ্ছে, খোঁচা দিচ্ছে, ঘা তৈরি করছে এবং এই ঘাটা দিনের পর দিন থেকে যাচ্ছে, খোঁচাও লাগছে দাঁতের থেকে, এই হয়ে, হয়ে এটা কিন্তু ক্যান্সারে পরিণত হচ্ছে। আবার কিছু, কিছু লোকের যাদের কৃত্রিম দাঁত, আর্টিফিশিয়াল ডেন্চার যেটাকে বলা হয়, সেটা উনারা পড়েন এবং সেটা যদি ঠিক মতন ফিট না করে, আমরা বলি ডাক্তারি শাস্ত্রে ইল ফিটিং ডেন্চার। কিংবা ওই আর্টিফিশিয়াল দাঁতের আবার একটা দিক খোঁচা দিচ্ছে, কোনো গালের কোনো জায়গায়, জিভের কোনো জায়গায়, মাড়ির কোথাতে, সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো তাহলে দাঁত থেকে ক্যান্সার হওয়ার কারণটা কিন্তু সবচেয়ে এগিয়ে আছে। তারপরে কি, আমাদের এই এশিয়ান যে দেশগুলো, তার মধ্যে ভারতবর্ষ তো আছেই, তাতে মুখের মধ্যে কিছু জিনিস রেখে দেওয়ার যে প্রবণতা, নেশাগুলো যেগুলো আছে, কিরকম নেশা আছে? পান, খৈনি, গুটকা, সুপারি, এই যে নানাবিধ জিনিস মুখের মধ্যে রেখে দেওয়া, এই মুখের মধ্যে রাখলে এরাও কিন্তু যে ভেতরের যে নরম যে টিস্যুগুলো আছে, কোষগুলো আছে, ওগুলোকে কিছু, কিছু ক্ষেত্রে আবার খেয়ে দেয়, ঘা করে দেয়। যেরকম খৈনির মধ্যে চুন থাকে। আজকে চুনটা কিন্তু ভীষণ খারাপ। চুনটা তো আশপাশের জিনিসগুলোকে আস্তে, আস্তে খেয়ে ফেলতে থাকে, একটা ঘা তৈরি করতে থাকে। কিংবা ওই জিনিসটা মুখের মধ্যে থাকলে ওটা একটা পার্টিকুলার জায়গায় আমরা রাখি। দেখেছি যারা খৈনির নেশা করে, খৈনিটা একটা দিকে রেখে দেয়। তো ওইখানটাতে ঘষা লেগে, 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 লেগে ওখান থেকে ঘা তৈরি হয়। তো এই যে ঘাটা তৈরি হয়, সেটাও কিন্তু পরবর্তীকালে ওখানকার কোষগুলো চেঞ্জ হয়ে গিয়ে নিয়ে ক্যান্সার হতে পারে। তো মুখের ক্যান্সারের 2nd একটা কারণ হচ্ছে হলো যে এই যে নেশাগুলো, যে নেশাগুলো কিন্তু মুখের মধ্যে রেখে দেওয়ার। স্মোকিং থেকেও হয় অনেক সময়, তামাক, নানাবিধ তামাক থেকে হয়। তো যাই হোক, সেগুলোতে আমরা যাচ্ছি না। তো মুখের ক্যান্সার হলে পরে এবার কোথায়, কোথায় ক্যান্সার হতে পারে? মুখের মধ্যে ক্যান্সার হলে পরে আমরা দেখেছি গালে ক্যান্সার হতে পারে, গালের ভেতরে। জিভে ক্যান্সার হতে পারে। আমরা মুখমণ্ডলের যে মেঝেটা আছে, ফ্লোর অফ দ্য মাউথ, সেখানে হতে পারে। মাড়িতে হতে পারে, যেটাকে আমরা গাম বলে থাকি। তালুতে হতে পারে ক্যান্সার। আবার একদম মুখমণ্ডল গিয়ে গলার পেছন দিকটা যেখানটাতে, থ্রোটের পেছন দিকটা, সেখানটায় হতে পারে।
আবার টনসিলের ক্যান্সার হতে পারে। তো এইরকম নানাবিধ জায়গাতে কিন্তু আমরা ক্যান্সার হতে পারে, এইগুলোকে আমরা তখন দেখি এবং ভাগ করে নিই যে কোথাকার ক্যান্সার হয়েছে। মুখমণ্ডলটা তো একটা বড় জায়গা, তার মধ্যে কোথায় হয়েছে, মাড়িতে হয়েছে, জিভে হয়েছে, গালে হয়েছে, টনসিলে হয়েছে, খাদ্যনালীর যে যে টুকটুকটা আমরা দেখতে পাচ্ছি গলার পেছন দিকটা সেখানে হয়েছে, তো সেইভাবে ভাগ করে নিই। এইবার কি ধরনের ক্যান্সার হয়েছে সেটাও আমরা ওখান থেকে একটু মাংস নিয়ে আমরা বুঝতে পারি। মাংস যেটা নেওয়া হয়, দু তিনটে জিনিস সেখান থেকে তো আমাদের বলে দেয়, যে ধরুন একটা জিভে ঘা হলো, আমরা ওখান থেকে একটু মাংস নিয়ে নিই, যেটাকে আমরা বায়োপসি বলি। এবার বায়োপসিতে চলতি ভাষায় বায়োপসি বলা হয়, ডাক্তারি শাস্ত্রে এটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি। তো প্যাথোলজিস্ট যে ডাক্তারবাবুরা আছেন তাদের কাছে পাঠানো হয়, তারা ওটাকে পরীক্ষা করে দেখেন, দেখে নিয়ে নানাবিধ আমাদের তথ্য দেন। প্রথম কথা ওনারা বলেন যে এটা কি রকমের ঘা। আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করছি যখন, আমি ক্যান্সারের কথাতেই যাই, যে যদি ধরুন ওনারা বললেন যে এটা হলো ক্যান্সার, এবার কি ধরনের ক্যান্সার, ক্যান্সার তো আর এক রকমের হয় না, ক্যান্সার নানাবিধ ধরনের হতে পারে। তাহলে কি ধরনের ক্যান্সার ওনারা আমাদের বলেন, এবং তাছাড়াও অনেক কিছু বলেন যে ওখানে এই যে তার মধ্যে যে ব্লাড ভেসেলস আছে সেগুলোর মধ্যে দিয়ে ঢুকেছে কিনা, যদি কিছু নার্ভ টার্ভ পান এই সেই নার্ভের মধ্যে দিয়ে কিছুটা এগিয়েছে কিংবা ঢুকেছে কিনা, নানাবিধ আরো তথ্য এগুলো দেন। তারপরে আমরা যেরকম আগেও আলোচনা করেছিলাম ক্যান্সার নিয়ে, তো সেখানে আমরা বলেছিলাম যে আমরা কিছু ছবি করি, সেই জায়গাটার জন্য প্রযোজ্য যে ছবিটা, ছবি বলতে কি, ছবি বলতে এক্স রে হতে পারে, আল্ট্রাসাউন্ড হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে, এই পেট স্ক্যান হতে পারে, এগুলো সব ছবি। কিন্তু যে জায়গার ক্যান্সারের কথা আমরা ভাবছি সেই জায়গার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য যেটা, সেই ছবিটা আমরা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে মুখমণ্ডলের ভেতরের যে ক্যান্সারসগুলো, তাতে যদি একটা ছবির কথা ভাবা হয় সেটাকে আমরা সিটি বলে থাকি, মানে কন্ট্রাস্ট, একটা রঞ্জক আমাদের ধমনীতে দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে ওখানকার সিটিটা করা হয়, সিটি বলা হয়। তো সিটিটা আমরা করি, সেটাতে আমাদের এই যে টিউমারের ব্যাপ্তিটা নিয়ে আমাদের কিছু কথা বলে, যে কত দূর গেছে, কি গেছে, এইসব। তো এরপরে আমরা ডেফিনেটলি চেস্টেরও আমরা সিটি স্ক্যান করে থাকি, যে ওখান থেকে স্প্রেড টেড করেছে কিনা চেস্টে, এইসব দেখার জন্য। তারপরে আমরা ট্রিটমেন্টের একটা প্ল্যান করি। এবার ট্রিটমেন্টের প্ল্যান, আমি যখন কথাটা বললাম আমরা ট্রিটমেন্টের প্ল্যান করি, এই আমরা কথাটা কিন্তু এমন নয় যে হাসপাতাল ভিত্তিক ডাক্তার ভিত্তিক ট্রিটমেন্টের প্ল্যানটা হয়, তা কিন্তু নয়। আজকে একেবারে একটা প্রোটোকল, একটা নিয়ম পৃথিবীব্যাপী হয়ে আছে ক্যান্সারের, একেবারে লেখা আছে, পৃথিবীব্যাপী ক্যান্সারের নিয়ম লেখা আছে, যে অমুক জায়গার অমুক রকমের ক্যান্সার যদি হয় তাহলে পরে তার ট্রিটমেন্ট এই হবে। সেটার আবার স্টেজ অনুযায়ী ট্রিটমেন্টের একটু রদবদল হতে পারে, কিন্তু লেখা থাকে ট্রিটমেন্ট একেবারে। ধরুন জিভের ক্যান্সার হলো, জিভের ক্যান্সার বেশিরভাগটাই যেটা হয় সেটা স্কোমাস সেল কার্সিনোমা বলে, এইটা ক্যান্সারের ধরনের কথা বলছি। তো স্কোমাস সেল কার্সিনোমা জিভের যদি হয়, তারপরে আমরা দেখে নিই স্টেজ 1, 2, 3, 4 কোন স্টেজে আছে, কিন্তু এটার প্রধান চিকিৎসাই হলো সার্জারি। তো এইরকম কিন্তু সার্জারি, আমার কাছে এলে আমি বললাম সার্জারি, অমুকের কাছে গেল তিনি বললেন না সার্জারির দরকার নেই, কেমোথেরাপি। আরেকজনের কাছে গেলেন, সে বললেন না কেমোথেরাপিও নয়, সার্জারিও নয়, ওনার যেটা লাগবে সেটা হচ্ছিল রেডিওথেরাপি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এইটার যেটা বললাম একেবারে নিয়ম প্রোটোকল লেখা আছে, যে এই জায়গাকার এই ক্যান্সার, এইটা করতে হবে। তো আমাদের যেটা দেখা গেছে, মুখমণ্ডলের মধ্যের যে ক্যান্সারগুলো যেগুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট। সার্জারি করে নিয়ে ওই জায়গাটার যে ক্যান্সারটা বাদ দেওয়া হয়। খালি বাদ দেওয়া নয়, এই জায়গাটাতে আপনাদের 2-4টে জিনিস আমরা বলে রাখি। সেটা হলো যে ক্যান্সার সার্জারিতে একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু ক্যান্সার সার্জারিতে যেটা একেবারে বলা হয়, যখন আমরা বাদ দেব তখন কিন্তু একটু কঠোর হয়েই বাদ দিতে হয়। তার মানে কি? তার মানে যতটা টিউমার তার পাশের একটা মাপ আছে, সেটাও একেবারে ডাক্তারি শাস্ত্রে লেখা আছে,
যে নর্মাল যে কোষগুলো কিংবা নর্মাল যে মাংসটা আছে তার একটা মাপ আছে, যে ওই মাপটা অবধি কিছুটা নর্মাল কিন্তু নিয়ে তবে ওই টিউমারটাকে বাদ দিতে হয়। যে টিউমারটা রইলে একেবারে টিউমারের গা ঘেঁষে আমি বাদ দিয়ে পাঠিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ওই টিউমারের চতুর্দিকে নর্মাল যে টিস্যুজ আছে, যে মাংস আছে, সেইটাও কিছুটা তার একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী বাদ দিয়ে তবে টিউমারটাকে বাদ দেওয়া হয়, এবং তবে আমরা বলি কমপ্লিট রিমুভাল হয়েছে টিউমারটা। তার সঙ্গে মুখমণ্ডলের ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই এই গলাতেও কিছু লিম্ফ নোডস থাকে, কিছু চ্যানেলস থাকে, গ্ল্যান্ডস থাকে, যেগুলো মুখের সঙ্গে কানেক্টেড থাকে, সেগুলোকেও রিমুভ করা হয়। এটাকে বলা হয় নেক ডিসেকশন। তো সেই নেক ডিসেকশনও করা হয়। তো এটা হলো প্রাইমারি ট্রিটমেন্ট। তো বাদ দেওয়ার সময় যখন আমরা কেটে বাদ দিই, তখন কিন্তু আমরা যেটা নিয়ম ততটাই বাদ দিই। এবার সেইটা বাদ দেওয়ার পরে তো একটা বড় ডিফেক্ট হয়ে গেল, বড় একটা গ্যাপ ধরুন হলো, সেই গ্যাপটা পূরণ করার জন্যে অন্য জায়গার থেকে মাংস বলুন, অন্য জায়গার থেকে চামড়া বলুন, ওইটা নিয়ে পূরণ করে দেওয়া যায়। সেটা অনেক রকমের মাংস কিংবা চামড়া, অনেক রকমের আমাদের পেডিকেলস আসে, যেটা দিয়ে এটা করে দেওয়া যায় গ্যাপটাকে পূরণ। কিন্তু যখন বাদ দেওয়ার সময় যেন একদম নিয়ম অনুযায়ী বাদ দিতে হয়, যাতে কিনা আমাদের কমপ্লিট রিমুভাল অফ দ্য টিউমার হয়। ধরুন এই যে টনসিলের যদি ক্যান্সার হয়, তাহলে সেই সব ক্ষেত্রে হয়তো সার্জারিটা, প্রাইমারিলি সার্জারির কথা আমরা বলি না, কারণ সেখানেও প্রোটোকল অনুযায়ী রেডিওথেরাপি, কেমো রেডিওথেরাপি এগুলোর হয়তো বলা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুখের যে যে জায়গার টিউমার্সগুলো হয়, ক্যান্সারসগুলো হয়, সেখানে কিন্তু সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট। আর একটা প্রশ্ন আমাদের কাছে অনেক সময় আসে যে জিভের যদি আমরা বাদ দিই কিছুটা, তাহলে পরে উনি কথা বলতে পারবেন তো, তাহলে পরে উনি খেতে পারবেন তো? যে কথাটা আমি বললাম, প্রথম কথা, ক্যান্সার থেকে বাঁচার জন্য যেটা বেস্ট ট্রিটমেন্ট সেটা তো করতেই হয়। আর দ্বিতীয় কথা হলো বাদ দেওয়ার পরেও আবার ওই যে জায়গাটা ভরাট করে দেওয়ার জন্যেও আমাদের কাছে উপায় আছে, নানাবিধভাবে ওটা ভরাটটা হয়ে যায়। দেখুন, বেশি পরিমাণে যদি আমাদের বাদ দিতে হয়, ক্যান্সারটা যদি এতই বড় হয়, তাহলে পরে ভরাটের পরেও একেবারে কি নর্মাল যেটা আমাদের প্রকৃতি দিয়েছিল সেই রকম কথা বলা কি আমাদের হবে? তা হয়তো হবে না, কিন্তু অলমোস্ট তার 90% চলে যায়। আর যদি ছোটোখাটো টিউমার থাকে, সেটা বাদ দেওয়ার পরে একেবারে আগের মতনই ওনার কথা বলা কিংবা ওনার খাওয়া দাওয়া এগুলো আগের মতনই হতে থাকে। সেজন্য ওটা নিয়ে ভয় পাওয়ার কিংবা ওটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তাহলে এই গেল আজকের আলোচনা। আজকের আলোচনাতে আমরা করলাম মুখমণ্ডলের ক্যান্সার হলে মেনলি কি ট্রিটমেন্ট হয়। প্রোটোকল অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই ওখানে সার্জারি হয়, ওই জায়গাটার কমপ্লিট রিমুভাল লাগে, তার সঙ্গে নেক ডিসেকশন করতে হয়। এটা গেল প্রাইমারি ট্রিটমেন্ট। এবার তারপরে এই যে পুরো জিনিসটা যে বেরিয়ে আমরা পাঠিয়ে দিই আবার বায়োপসির জন্যে, পুরোটা বায়োপসি করার পরে কিছু কিছু জিনিস আছে, সেগুলোর ওপরে নির্ভর করে যে তারপরে রেডিওথেরাপির প্রয়োজন হয় কিনা, কিংবা রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপির কোনো জায়গা আছে কিনা। কিন্তু মেইন ট্রিটমেন্টটা হলো সার্জারি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন, দেখতেও থাকবেন। নমস্কার।